যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা 2005 এর যে ন্যাশনাল ড্রাগ পলিসি সেটা শুরু করছিলাম এবং আমরা তার অবজেক্টিভস এবং এলিমেন্টস গুলো পড়েছি গত ক্লাসে। তো এখানে কিছু সাপ্লিমেন্ট ছিল ন্যাশনাল ড্রাগ পলিসির ক্ষেত্রে, পলিসি এরিয়াস যেমন লজ অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ আমরা কি কি ল ফলো করব এই ন্যাশনাল ড্রাগ পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে লজ এবং রেগুলেশনস এর ক্ষেত্রে আমরা ফলো করছি 1940, the Drugs Act 1940 and the Drugs Control Ordinance 1982, এবং এই ড্রাগস অ্যাক্ট 1940 এবং 1982 তে the process of registration, manufacture, distribution, সেল, ইম্পোর্টেন্ট অ্যান্ড এক্সপোর্ট অফ ড্রাগস ইন বাংলাদেশ এগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া কি হবে এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে জিএমপি ফলো করতে হবে, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ইম্পোর্ট এক্সপোর্ট, এই ব্যাপারে যে রেগুলেশনগুলো সেগুলো 1982 যে ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স সেখানে আমরা আলোচনা করেছি, এবং ড্রাগস অ্যাক্ট 1940 তার কিছু কিছু বিষয় উল্লেখ করা ছিল। সো এই দুইটা ল ফলো করা হবে এবং আপডেটেড ভার্সন হচ্ছে এখন, ওই সময় ছিল যে ড্রাগ পলিসি 2005, এবং সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ড্রাগ রেগুলেটরি অথরিটিকে আগের চেয়ে আরো স্ট্রং করার জন্য, তখন আগে যেটা ছিল ডিরেক্টরেট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে এখন করা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সো স্ট্রেংথেনিং অফ দ্য ড্রাগ রেগুলেটরি অথরিটি, এটা একটা বড় সাজেশন ছিল 2005 এর ড্রাগ পলিসির, যে আমাদের যে রেগুলেটরি এজেন্সি আছে, রেগুলেটরি অথরিটি আছে, তাকে তার লোকবল বাড়াতে হবে, তার কাঠামোটা আরো পুনর্গঠন করতে হবে, তাকে আরো এম্পাওয়ার করতে হবে, আরো স্ট্রং করতে হবে। সো স্ট্রেংথেনিং করতে হলে ম্যান পাওয়ার বাড়াতে হবে, তার স্ট্যাটাস বাড়াতে হবে, তাকে আরো মোর লেজিসলেটিভ অ্যান্ড পাওয়ার দিতে হবে। ফলে আবার তোমার ল্যাবগুলো এনরিচ করতে হবে, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিগুলো আরো স্ট্রং করতে হবে, এই ব্যাপারগুলো এখানে আলোচনায় ছিল। So the status of the Directorate of Drug Administration should be raised to that of Directorate General. সেটা তো অলরেডি হয়েছে, with corresponding increase in its manpower and infrastructure facilities. ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস মানে হচ্ছে, যেহেতু ড্রাগ রেগুলেটরি অথরিটির মেইন কাজ হচ্ছে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, তাহলে বিভিন্ন জায়গায় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি তৈরি করতে হবে। বাংলাদেশে যেহেতু ওষুধ মার্কেটটা অনেক বড়, ফলে আমাদের জন্য যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি এবং তার যে ম্যান পাওয়ার সেগুলো খুবই কম, প্লাস যেসব মানে ব্যুরোক্রেটিক যে প্রসিডিউর প্লাস লেজিসলেটিভ যে পাওয়ার, এগুলাকে মানে মেনটেন করার জন্য, প্লাস এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এই প্রতিষ্ঠানটাকে আরো রিফর্ম করা দরকার। সেটাই এখানে বলা হয়েছে। The organogram of the DGDA should accommodate all lawful systems of drugs and regulate them under unified control. যেটা অলরেডি বললাম, তাকে লেজিসলেটিভ পাওয়ার দিতে হবে। The regulatory responsibilities should be delegated to different directors under DGDA to expedite and facilitate the functional process. ওই সময় কিছুটা, যেটা স্ট্রেংথেনিং মানে হচ্ছে তার প্রশাসনিক কাঠামোটা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাও বাড়াতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকগুলো বাড়াতে হবে। সেই জন্য আগে এটা ছিল না, এখন ডিজিডি এর যে ডিরেক্টরেট জেনারেল, তার আন্ডারে কিছু ডিফারেন্ট ডিরেক্টর থাকবে। এইভাবে এটাকে আরেকটু এম্পাওয়ার করা হয়েছে। The decision-making process should be guided by the objective, non-discriminatory and transparent guidelines and procedures. সেটা ডেফিনেটলি যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা এটা ফলো করতে হবে। The staff of the DGDA should be adequately trained, have clearly defined functions and powers, and be entrusted with responsibility in relation to all aspects of registration, manufacture, storage, distribution, sale,
import, export, and quality of drugs in order to ensure compliance with the laws, rules, and regulations. এটা আমি গত ক্লাসেও আলোচনা করেছি। আচ্ছা, নতুন কেউ মানে জয়েন করেছে, যে আমি গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছি যে একটা ডিজিডিএ তে যদি কেউ জব করতে, অর্থাৎ রেগুলেটরি এজেন্সি, বারবার যদি জয়েন করে তাহলে তো আবার আমাকে, এখন আবার কে জয়েন করলো? ওকে, তাহলে ডিজিডি যারা স্টাফ হবে, এখানে ডিরেক্টর হোক বা ডিরেক্টর জেনারেল হোক অথবা অন্যান্য ডিসিসি কন্ট্রোল কমিটিতে থাকবে অথবা ইন্সপেকশন কমিটিতে থাকবে, এই ধরনের স্টাফদের মানে সব দিকে এক্সপার্টাইজ থাকতে হবে। তাদেরকে ট্রেনিং দিতে হবে জিএমপি সম্পর্কে, তাদেরকে ট্রেনিং দিতে হবে ব্যুরোক্রেসি সম্পর্কে, ট্রেনিং দিতে হবে ল সম্পর্কে। তাহলে একই সাথে ল, তারপরে ব্যুরোক্রেটিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রেসপন্সিবিলিটিস, সেটা সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে এবং সেটাতে এক্সপার্ট হতে হবে। একই সাথে ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিষয়ে এক্সপার্ট হতে হবে, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন সম্পর্কে, ম্যানুফ্যাকচার সম্পর্কে, তারপর ড্রাগ স্টোরেজ সম্পর্কে, ড্রাগ ডিস্ট্রিবিউশন চ্যানেল সম্পর্কে, ড্রাগ সেল, ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড কোয়ালিটি অফ ড্রাগস, এই সব কিছু সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। ফলে তাকে মানে মাল্টিপল বিষয়ে তার এক্সপার্টাইজ থাকতে হবে, যাতে করে লজ রেগুলেশন এবং লজ রুলস এবং রেগুলেশনগুলো সে ইজিলি ইম্পোজ করতে পারে। তাহলে এটাও এখানে কিন্তু বলা হয়েছে, আমরা যখন মানে এই ডিজিডিকে যে আমরা স্ট্রং করতে চাই, তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে তাকে শুধু পাওয়ার দিলেই হবে না, সেখানে কোয়ালিটি পার্সোনাল, ট্রেন পার্সোনালও আমাকে নিয়োগ দিতে হবে। এরপরে আর ড্রাগ রেজিস্ট্রেশন সম্পর্কে এখানে বলা হয়েছে যে কিভাবে আমরা ড্রাগ রেজিস্ট্রেশনটাকে আরো স্ট্রং করতে পারি। ড্রাগ রেজিস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে 256টা বা 257টা রেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এদের অধিকাংশ কোম্পানি মানে 30টা বা 40-50টা ছাড়া বাকি অনেক কোম্পানি তার উইদাউট রেজিস্ট্রেশন অনেক ড্রাগ তারা মার্কেটে সেল করছে। এই ব্যাপারটাকে রেগুলেশন আন্ডার নিতে হলে তাহলে সব মেডিসিনকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করতে হবে। এটা আইনতভাবে আছে, কিন্তু এটা বাস্তবায়নটা ঠিকমতো হচ্ছে না। All drugs and medicine and other medicinal substances in finished dosage forms which are manufactured ড্রাগ কন্ট্রোল কমিটি, তাহলে ডিসিসি নামে একটা ড্রাগ কন্ট্রোল কমিটি আছে ডিজিডি এর আন্ডারে। তার কাজ হচ্ছে এই যে বাংলাদেশে যে কোনো ডোসেজ ফর্মের রেজিস্ট্রেশনটা দেওয়া এবং রেজিস্ট্রেশন ইচ্ছা করলে সে বাতিলও করতে পারে যদি কমপ্লায়েন্সটা মেনটেন না করা হয়। আচ্ছা, আবার কে জয়েন করলো? However, the licensing authority may allow manufacture of any drug in any dosage form and strength for export purpose only as per the requirements of the importing country. আচ্ছা, এখন সিলেকশন গুলো আমরা কি কি কোন কোন ড্রাগকে আমরা রেজিস্ট্রেশনের জন্য সিলেক্ট করব। সিলেকশন অফ ড্রাগস ফর রেজিস্ট্রেশন, সিলেকশন অফ এ ড্রাগ আইদার ফর ম্যানুফ্যাকচার অর ইম্পোর্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ দ্য ন্যাশনাল রেগুলেটরি অথরিটি। এটা আমরা যখন রেগুলেটরি এজেন্সি হিসেবে ডিজিডি এর ফাংশন করেছি এবং সেই কোশ্চেনগুলো তোমাদের মিড এক্সামেও আসছে, সেখানে আমরা বলেছি যে যে কোনো যেই ড্রাগটা দেশে ম্যানুফ্যাকচার করা হবে অথবা বাইরে থেকে ইম্পোর্ট করা হবে, তার ইম্পোর্টটা মানে তার জন্য সেটা একটা কোন কোন ড্রাগ সে সিলেক্ট করতে পারবে, এটা সিলেকশন করাটাও কিন্তু ন্যাশনাল ড্রাগ অথরিটি মানে ডিজিডি এর একটা বড় ফাংশন। ফর দিস পারপাস দ্য কারেন্ট সিস্টেম অফ হ্যাভিং এ ড্রাগ রেজিস্ট্রেশন অ্যাডভাইজারি কমিটি, i.e. the drug control committee which comprises of experts and professionals from all lawful systems should continue। মানে এখন যে ডিসিসি আছে ড্রাগ কন্ট্রোল কমিটি, তারাই
এই কাজটা কমপ্লিট করবে, তারা এটা কন্টিনিউ করবে। Quality, safety, efficacy, and usefulness should always be predetermining criteria for approval for sale of a pharmaceutical product. এই যে সেল করার জন্য, মানে সেলের জন্য যে রেজিস্ট্রেশনটা দেওয়া হয় বা লাইসেন্স দেওয়া হয়, এটার জন্য আমাদেরকে যারা এই লাইসেন্সটা দিবে তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কোয়ালিটি, সেফটি, ইফিকেসি এবং ইউজফুলনেস, এই চারটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রিডিটারমাইনিং ফ্যাক্টর বা ক্রাইটেরিয়া ফর অ্যাপ্রুভাল of a drug to get the license for manufacture, sale or import. তাহলে আমার কোয়ালিটি এনশিওর করতে হবে, জিএমপি ফলো করতে হবে বা সিজিএমপি ফলো করতে হবে, সেফটি এনশিওর করতে হবে, অর্থাৎ এই ডাক্তার টক্সিকোলজিক্যাল স্টাডি থাকতে হবে যাতে হিউম্যানের ক্ষেত্রে কোনো টক্সিক বা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন না হয়। এবং শুধুমাত্র একটা ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারি যদি দেখা যায় যে আর কোনো ড্রাগ নাই, তখন হয়তো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন থাকলেও সেটাকে ছাড় দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে এক্সেপশন। বাট ইফিকেসি অবশ্যই থাকতে হবে, প্লাস ইউজফুলনেস। ইউজফুলনেস মানে হচ্ছে বাজারে যদি আমার এনাফ ড্রাগ থাকে, আমার নতুন কোনো মিটু ড্রাগের দরকার নাই, অর্থাৎ এটাকে এনকারেজ করা হয় না, ইউজফুলনেসটাকে তোমার এস্টাবলিশ করতে হবে। The DGDA, in consultation with the experts committee formed by the government, will prepare a list of non-prescription drugs that will be updated from time to time. ওটিসি ড্রাগেরও একটা লিস্ট তৈরি করতে হবে, এবং সেটা যেহেতু নতুন নতুন ড্রাগ আসতেছে এবং সেগুলো কিছু কিছু প্রেসক্রিপশন ড্রাগস হবে, কিছু কিছু ওটিসি ড্রাগ হবে। এখন ডিজিডিএ গভর্নমেন্টের যে এক্সপার্ট কমিটি তার সাথে কনসালটেশন করে তারপরে অলওয়েজই এই ওটিসি ড্রাগ লিস্টটাকে আপডেট করতে হবে টাইম টু টাইম। এরপর এখানে 2005-এর ওষুধ নীতিতে কিছু রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া আরও স্ট্রং করা হয়েছে, এবং 1982 ওষুধ নীতির পরে বাংলাদেশের কোম্পানিগুলো একটা স্ট্রং জায়গায় গিয়েছে। আমাদের ন্যাশনাল ক্যাপাসিটি বেড়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়েছে, আমাদের মার্কেট সাইজ বেড়েছে, কিন্তু প্রবলেমটা হয়েছে অনেক কোম্পানি কম্বিনেশন ড্রাগ ইউজ করা শুরু করেছে বা সেটার ম্যানুফ্যাকচারিং এবং সেল খুবই একটা প্রবলেম দেখা দিয়েছে। কম্বিনেশন ড্রাগ মানে হচ্ছে যেমন ধরো যেটা আননেসেসারি, দরকার নাই, তারপরে কম্বিনেশন ড্রাগ ইউজ করা শুরু হয়েছে। তো এটাকে কন্ট্রোলে রাখতে হবে, এই জন্য একটা অ্যাজ এ প্রিন্সিপাল একটা রুল জারি করা হয়েছে, রেজিস্ট্রেশন ফর ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট, সেল অফ কম্বিনেশন ড্রাগস আদার দেন those of Unani, Ayurvedic and other herbal preparations, vitamins and nutritional preparations should not be allowed in the country. অর্থাৎ কম্বিনেশন এলোপ্যাথিক যে প্রিপারেশনে মাল্টিপল ফুড ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, কিন্তু ড্রাগের কম্বিনেশনটাকে অ্যালাউ করা হয় না, শুধুমাত্র ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল প্রিপারেশন, কারণ এই তিনটা সিস্টেমেই কম্বিনেশন ড্রাগ থাকবে। এলোপ্যাথিক ড্রাগের ক্ষেত্রে কম্বিনেশন ড্রাগটা এটা রেজিস্ট্রেশন দেওয়া হবে না, এটা বলা হয়েছে, কিন্তু বাস্তবে এটা টোটালি কতটুকু ফলো করছে আই এম অ্যাফ্রেড। However, combinations like vitamins, nutritional preparations, and other drugs which are therapeutically useful and are registered in the developed countries could be considered for registration. এখানে একটা এক্সেপশন আছে যে যদি ডেভেলপড কান্ট্রিতে কোনো কম্বিনেশন ড্রাগের ইউজফুলনেস থেরাপিউটিক্যালি সেটা ইউজফুল হয় এবং সেটা এস্টাবলিশ থাকে, তখন শুধুমাত্র সেটা করা যাবে। In case of the homeopathic system also, registration for manufacture, import and sale of combination medicines shall be allowed according to the principles of homeopathy. হোমিওপ্যাথিতেও কিন্তু মানে কম্বিনেশন ড্রাগটা, মেডিসিনটা ওদের ইন্টিগ্রাল সিস্টেম, কিন্তু এলোপ্যাথিতে কম্বিনেশন ড্রাগ সবসময় ইউজ করা হয় না। যেমন এটাকে জাস্টিফাই করতে হবে, একটা হচ্ছে যেমন আমরা এখন ন্যাফ্রোক্সেন প্লাসের ক্ষেত্রে ন্যাফ্রোক্সেন প্লাস র্যানাটিডিন দেওয়া হতে পারে, এখন তো র্যানাটিডিন নিষিদ্ধ, তাহলে ন্যাফ্রোক্সেন প্লাস মিপ্রাজল। তো এটার একটা থেরাপিউটিক্যাল ইউজফুলনেস আছে, কারণ হচ্ছে অনেক সময় পেশেন্ট যদি এনএসআইডি নেয় তখন তার একটা ইনহেরেন্ট সাইড ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট হতে পারে, গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে। এই জন্য একটা H2 অ্যান্টাগনিস্ট অথবা তোমার H+K+ ATPase ব্লকার, যেটা প্রোটন পাম্প ইনহিবিটর, সেটাকে কম্বিনেশন আকারে দেওয়া যেতে পারে। কারণ অনেক সময় পেশেন্ট ভুলে যায় যে সে দেখা যায় যে
প্রোটন পাম্প ইনহিবিটর অথবা H2 অ্যান্টাগনিস্ট এগুলো নিতে চায়, ভুলে যায়। তো সেটা একটা কম্বিনেশনটা জাস্টিফাইড, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতেও আছে, ফলে এটা জাস্টিফাইড। কিন্তু আমরা যে কোনো ড্রাগের কম্বিনেশন ইউজ করতে পারি না, যেমন প্যারাসিটামল প্লাস ক্যাফেন, এটার কোনো জাস্টিফিকেশন নাই। এটা হয়তো মানে থেরাপিউটিক্যালি ইউজফুল বলা যেতে পারে, কিন্তু এটার মানে ইউটিলিটি দরকার নাই, এটা আননেসেসারি। সো কিন্তু এই ধরনের কম্বিনেশনগুলো কিন্তু বাজারে আছে। সো এই কম্বিনেশনগুলোকে মানে ডিসকারেজ করা হয়েছে 2005-এর রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়াতে। In case of imported allopathic drugs, the manufacturing site will be inspected for GMP validation by the inspectors of the Drug Regulatory Authority of Bangladesh. অর্থাৎ আমরা যদি ইম্পোর্ট করতে আহ, বাইরে থেকে এলোপ্যাথিক ড্রাগ ইম্পোর্ট করি, in case of imported allopathic drugs, the manufacturing site will be inspected for GMP validation by the inspectors of the Drug Regulatory Authority, মানে DGDA. The inspections will be scheduled by the Drug Regulatory Authority, and the concerned manufacturers will bear the cost of any such inspection. However, the inspections will not be bar to the consideration of a new drug application manufactured in the developed country, including in the list of the licensing authority. ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, বায়ো অ্যাভেলেবিলিটি অ্যান্ড বায়ো ইকুইভ্যালেন্স ডাটা উইল বি কনসিডার্ড অ্যাজ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর দ্য রেজিস্ট্রেশন অফ এনি ইম্পোর্টেড মেডিসিন। অর্থাৎ বাইরে থেকে যদি তুমি আমরা মেডিসিনটা ইম্পোর্ট করতে চাই, যেমন রোশ অনেকগুলো ড্রাগ ইম্পোর্ট করে, যেমন ধরো অ্যাবাটাসেপ, তাহলে এই ধরনের ড্রাগের ক্ষেত্রে বায়ো অ্যাভেলেবিলিটি এবং বায়ো ইকুইভ্যালেন্স ডাটা লাগবে। সো এটা একটা ক্রাইটেরিয়া। আমি যদি ইম্পোর্টের জন্য লাইসেন্স চাই, তাহলে এই বায়ো অ্যাভেলেবিলিটি এবং বায়ো ইকুইভ্যালেন্স ডাটা থাকতে হবে। রেজিস্ট্রেশনস ফর মাদার টিংচার্স, ক্রুড ট্রাইচুরেশনস অ্যান্ড one-time potency of 12 biochemic medicines will be required, but no registration will be required for further potentialization of the homeopathic and biochemic medicines. তো এগুলো হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক মেডিসিনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে দিয়েছে। আই এম নট এক্সপার্ট অন দ্যাট সিস্টেম, সো এটা ব্যাখ্যা করতে পারবো না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা liquid dosage forms of Unani, Ayurvedic and other herbal drugs that contain up to 5% of 96% ethanol may be allowed to be registered if use of such high proportion of ethanol is absolutely needed for their better efficacy and keeping quality. অর্থাৎ এই ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ড্রাগসের ক্ষেত্রে বলা হয়েছে 5% পর্যন্ত অ্যাবসলিউট ইথানল ইউজ করা যাবে, যেটা 96% ইথানল। কিন্তু এবং সেটা জাস্টিফাইড হতে হবে যে এই 5% ইথানল ভি/বি ইথানল ইউজ করার কারণে যদি বেটার ইফিকেসি এবং কোয়ালিটি এনশিওর হয়, তখনই শুধুমাত্র এটাকে অ্যালাউ করা হবে। However, in exceptional cases, use of ethanol up to maximum volume of 10% may be allowed if recommended by the DCC. অর্থাৎ ড্রাগ কন্ট্রোল কমিটি যদি রিকমেন্ডেশন দেয়, তাহলে আপ টু 10% অ্যালাউ করা হবে, কিন্তু সেটার জন্য রিকমেন্ডেশন লাগবে ড্রাগ কন্ট্রোল কমিটির কাছ থেকে। আর ওভারঅল 5%-এর বেশি অ্যালাউড না, এবং 5%ও এটা জাস্টিফাই করতে হবে তার এই ইথানল ইউজ করার কারণে। হোমিওপ্যাথিক আর ইউনানি আর হার্বাল ড্রাগস এদের ক্ষেত্রে এটা বেটার ইফিকেসি যদি প্রোভাইড করে এবং কোয়ালিটি যদি বেটার কোয়ালিটি যদি এনশিওর করে, তখনই শুধুমাত্র এটা জাস্টিফাইড হবে। সো এখন আমরা দেখব রেজিস্ট্রেশন প্রসিডিউর। 2005-এর ওষুধ নীতিতে রেজিস্ট্রেশন প্রসিডিউরটাও একটা আপডেটেড করা হয়েছে, যেটা 82-র ওষুধ নীতিতে অতটা স্ট্রং ছিল না, কারণ আমাদের তখন দেশের মার্কেট অনেক ছোট ছিল, রেগুলেশন কম ছিল, তারপর আমাদের উৎপাদন ক্ষমতাও কম ছিল, ফলে মানে রেজিস্ট্রেশন প্রসিডিউরটা অনেক ইজি ছিল। কিন্তু যেহেতু 2005-এর অলরেডি ওই টাইমে আমাদের মার্কেট সাইজ অনেক বড় হয়েছে, ড্রাগের নাম্বার অফ ম্যানুফ্যাকচার ড্রাগ বেড়েছে, ড্রাগ ডিস্ট্রিবিউশন চ্যানেল বেড়েছে, ফলে আমাদের রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়াটাকে আপডেটেড করার দরকার ছিল, এবং সেটাই করা হয়েছে 2005-এর ওষুধ নীতিতে। তাহলে
The current procedures adopted for registration of drugs of all the recognized systems as specified in the existing laws should continue after modifying or upgrading them as appropriate. অর্থাৎ এখানে জাস্ট কারেন্ট প্রসিডিউরটা রাখা হলেও কিছু মডিফিকেশন এবং আপগ্রেডটাকে এনকারেজ করা হয়েছে। বাট efforts should be made to develop methods for expediting the process of registration. ওকে, দেন ড্রাগ প্রোডাকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে এখন থেকে সিজিএমপি ফলো করতে হবে, আগে ছিল জিএমপি। One of the main objectives of the national drug policy is to produce good quality drugs in the country. The current good manufacturing practice guidelines of WHO should thus be strictly followed in the manufacture of drugs in the country. তাহলে আগে 82 ওষুধ নিতে তখন কনসেপ্ট ছিল জিএমপি, কিন্তু 2004-এর পরে নতুন কনসেপ্ট আসছে সিজিএমপি, অর্থাৎ কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। অর্থাৎ যখন নতুন নতুন মেথড ভ্যালিডেশন আসবে, ক্রাইটেরিয়া যত আরও স্ট্রং করবে, কোয়ালিটি বাই ডিজাইন যদি স্ট্রং হয়, তোমার প্রোডাক্টের নতুন নতুন ইনোভেশন যদি আসে, সেটা ইন টার্মস অফ প্রসেস, অর্থাৎ ম্যাথডসের ইনোভেটিভ মেথড যদি আসে অথবা ইনোভেটিভ টেকনোলজি যদি আসে, তাহলে আমরা সেটাকে আপডেট করব। এটা হচ্ছে সিজিএমপি, কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এবং এটা ফলো করার জন্য বলা হচ্ছে, in order to ensure strict compliance with the requirements of CGMP, all drug production units should be subject to regular inspection by the inspectors of the Director General of Drug Administration. অর্থাৎ ডিজিডিআর একটা ইন্সপেক্টর লিস্ট থাকবে, সেই ইন্সপেক্টররা মানে যে কোনো সময় প্রত্যেকটা ফার্মা কোম্পানির যে ড্রাগ প্রোডাকশন ইউনিট ইন্সপেক্ট করতে পারবে, এবং এটা হচ্ছে এবং সেটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। The manufacturers will also be expected to conduct periodic internal CGMP audit following the standard checklist of the Director General of Drug Administration. জিএমপি বা সিজিএমপির ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা অলওয়েজই একটা ভ্যালিডেটেড মেথড ইউজ করব, ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট ইউজ করব, তারপরে আমাদের স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টাল প্রোটোকল ইউজ করতে হবে, যাতে আমার ওয়েস্টগুলো তোমার এনভায়রনমেন্টে পলিউশন তৈরি না করে। যেমন ওয়াটার প্ল্যান্ট ট্রিটমেন্ট থাকবে, পার্সোনেল যারা তাদের হাইজিন মেনটেন করতে হবে, তার মাইক্রোবিয়াল কন্টামিনেশন যাতে না হয়, সেজন্য তোমার ম্যানুফ্যাকচারিং ইউনিটে অলওয়েজই একটা আইএসও গাইডলাইন ফলো করতে হবে। এবং সেক্ষেত্রে তোমার যে প্রোডাকশন ইউনিট যেটা সেখানে এবং প্রোডাকশন রুম যেটা, সেটাকে মানে এইচভ্যাক সিস্টেমের মাধ্যমে তার এয়ার কন্ট্রোল করতে হবে, প্লাস পার্টিকেল কন্ট্রোল করতে হবে, মাইক্রোবিয়াল কন্ট্রোল করতে হবে, অ্যাসেপ্টিক টেকনিক ফলো করতে হবে, একটা মেথড ভ্যালিডেশন করতে হবে, তারপরে হোল প্রসেসটাকে ইন্টারনাল মনিটরিং এর আওতায় আনতে হবে, ইন্টারনাল অডিট করতে হবে, ইন্টারনাল ইন্সপেকশন করতে হবে। এবং একই সাথে এটা হচ্ছে একটা জিএমপি। তাহলে শুধুমাত্র রেগুলেটরি এজেন্সি যে মনিটরিং বা অডিট বা ইন্সপেকশন করবে তা না, জিএমপির একটা ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানি নিজের প্রোডাকশনের বা নিজের যে ফার্মাসিউটিক্যাল প্রসেস ফর্ম তার কোয়ালিটি এনশিওর করার জন্য তারা ইন্টারনাল মনিটরিং, ইন্টারনাল অডিট, ইন্টারনাল ইন্সপেকশন করবে, এবং সেটা কম্পালসারি করা হয়েছে এখানে। দ্য ম্যানুফ্যাকচারার্স will also be expected to conduct periodic internal CGMP audit following the standard checklist of the Director General of Drug Administration. ডিজিডি একটা স্ট্যান্ডার্ড চেকলিস্ট দিয়েছে, ওই চেকলিস্ট ফলো করে কোম্পানি নিজের অডিট মানে ইন্টারনাল একটা অডিট করবে। Another main objective of the national drug policy is to ensure self-sufficiency in all types of drugs. তাহলে আমাদের ড্রাগ পলিসি 82 ওষুধ নীতিতেও আমাদের ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া ওষুধের ক্ষেত্রে, 2005-এও সেটা বলা হয়েছে, আবার স্মরণ করে দেওয়া হয়েছে। Therefore, all necessary measures should be undertaken to ensure that the current trend of increased rate of local production of drugs is sustained and further improved. ফলে আমাদের লোকাল প্রোডাকশন এখন 98% যে কারেন্ট নিডটা আমরা ফুলফিল করি, কিন্তু সেটাকে সাস্টেন করতে হবে এবং এটা ইমপ্রুভ করতে হবে, এটাই এখানে বলা হয়েছে। প্রায়োরিটি শুড বি গিভেন টু প্রোডাকশন অফ এডিকুয়েট কোয়ান্টিটি অফ এসেনশিয়াল ড্রাগস। তাহলে আবারও এখানে বলা হয়েছে যে প্রায়োরিটি থাকবে এসেনশিয়াল ড্রাগ প্রোডাকশন, এবং কোনো কোম্পানি যদি এসেনশিয়াল ড্রাগসের প্রোডাকশন না করে অন্য যেগুলো নন এসেনশিয়াল ড্রাগস তাদের প্রোডাকশন শুধুমাত্র সেটা প্রোডাকশন করে, তাহলে তাকে নজরদারিতে আনতে হবে এবং তাকে এটা জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, কারণ এসেনশিয়াল ড্রাগ অবশ্যই তৈরি করতে হবে।
এসেনশিয়াল ড্রাগস মানে হচ্ছে যেটা পাবলিক হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। Efforts would be made to ensure that all the essential drugs and non-prescription drugs, list of which are appended to this policy, are manufactured in the country in sufficient quantities and they are available at affordable prices. এখানে 2005-এর ওষুধ নীতিতে 1982 ওষুধ নীতির মতোই একই কথা বলা হয়েছে। এসেনশিয়াল ড্রাগস এবং ওটিসি ড্রাগগুলো তারা তৈরি করবে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ মতো, এবং সেটা যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেলেবল থাকে। এটা নিয়ে এখন অনেকগুলো ফার্মা কোম্পানির অনেকে এটা নিয়ে আপত্তি জানাচ্ছে। তারা মনে করছে যে এই প্রাইসটা অ্যাডজাস্ট করা হয় নাই এবং এটা নিয়ে তাদের ক্ষোভ আছে। কিন্তু ন্যাশনাল ড্রাগ পলিসির অলওয়েজই এখন এখানে একটা দুইটা ইন্টারেস্ট গ্রুপ আছে। একটা হচ্ছে যে পিপল, যারা কনজিউমার ভার্সাস ম্যানুফ্যাকচারার, এটা এই ইন্টারেস্টের কনফ্লিক্টটা সব জায়গায় থাকবে। তাহলে রেগুলেটরি এজেন্সি যেটা করবে, যে সব স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা রেশনাল প্রাইসিং করবে, ফলে প্রাইস কন্ট্রোলও রাখতে হবে, প্লাস ম্যানুফ্যাকচারারদের যে স্বার্থ সেটাও দেখতে হবে। ফলে এটা মাঝামাঝি একটা পজিশন নিতে পারে। Foreign and multinational companies will be allowed to invest and manufacture drugs in Bangladesh as long as they have at least 3 of their original research drug products registered in at least 2 of the following countries: USA, UK, Switzerland, Germany, France, Japan and Australia. বিলাসী ওষুধ নিতে দেশের ফার্মা কোম্পানিকে অনেক বেশি লেভারেজ দেওয়া হয়েছে, অনেক বেশি বেনিফিট দেওয়া হয়েছে, অনেক বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে। এটা আমাদের দরকার ছিল, কিন্তু ফার্মা কোম্পানিগুলোর অনেকেই এটা একটা মিসইউজ করে আনইথিক্যাল প্র্যাকটিসে চলে গেছে। তারা এক্সেসিভ মার্কেটিংয়ে গেল। এতে দেশ মানে বিদেশি মাল্টিনেশনাল কোম্পানিগুলোর মধ্যে যারা অনেস্টলি ব্যবসা করতে চায় তারা তখন প্রতিযোগিতা টিকতে না পেরে তারা অনেকেই আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। এটা ঠেকানোর জন্য তখন 2005-এর ওষুধ নীতিতে বলা হয়েছে ফরেন অ্যান্ড মাল্টিনেশনাল কোম্পানিকে বাংলাদেশে ইনভেস্ট করতে দেওয়া হবে এবং ড্রাগ ম্যানুফ্যাকচারিং এর যে লাইসেন্স সেটা দেওয়া হবে যদি তারা তাদের যে প্যারেন্ট কোম্পানি সেটা ইউএসএ বেসড হয়, ইউকে বেসড হয়, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, জাপান এবং অস্ট্রেলিয়া বেসড হয়, এবং তাদের অ্যাটলিস্ট 3টা অরিজিনাল রিসার্চ ড্রাগ প্রোডাক্টস বাংলাদেশে রেজিস্ট্রেশন থাকে, মানে বাইরের কান্ট্রিগুলোতে রেজিস্ট্রেশন, মানে এই কান্ট্রিগুলোতে যাতে রেজিস্ট্রেশন থাকে। তো এটা হচ্ছে নলেজ ট্রান্সফারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নলেজ এবং টেকনোলজি ট্রান্সফারের জন্য আমাদের মাল্টিনেশনাল কোম্পানির যে স্কিল সেটাকে ইউটিলাইজ করা দরকার। এই জন্যই এখানে এই ক্রাইটেরিয়াটা ইনক্লুড করা হয়েছে। Manufacture of drugs that are not included in the last 5 editions of the British Pharmacopoeia, United States Pharmacopoeia or International Pharmacopoeia or the British Pharmaceutical Codex or in the WHO list of the international non-proprietary names will be prohibited. অর্থাৎ যেসব ড্রাগগুলো বিপি, ইউএসপি, আইপি, ডব্লিউএইচও মানে আইএনএন এই লিস্টের লাস্ট 5 এডিশনে থাকবে না, তা ওই ড্রাগগুলো বাংলাদেশে প্রোডাকশন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। In order to encourage transfer of technology and availability of the newly developed drugs, foreign companies with or without having manufacturing plants in Bangladesh will be allowed to manufacture drugs in the country under licensing agreements with any partners of their choice if the drug in the same brand name is registered and marketed in at least 2 of the following developed countries. এখানে একই কথা আগেও বলেছি যে 82 ওষুধ নীতির পরে আমাদের ফার্মা কোম্পানিগুলো, দেশি ফার্মা কোম্পানিগুলো অনেক এম্পাওয়ার্ড হয়েছে, কিন্তু বিদেশি কোম্পানিগুলো জরুরত আমরা বুঝতে পেরেছি আবার যে আমাদের যে নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার বা নিউলি ডেভেলপড ড্রাগসের অ্যাভেলেবিলিটি, যেমন ধরো রোশ ইম্পোর্ট করতেছে অ্যাবাটাসেপ, কিন্তু অ্যাবাটাসেপ তৈরি করার মতো কোয়ালিটি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং প্রসেস ডেভেলপমেন্ট এটা বাংলাদেশের কোম্পানিগুলো এখনো তৈরি করতে পারে নাই, এবং এটা প্যাটেন্টেড প্রোডাক্ট। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অ্যাবাটাসেপ খুবই কার্যকরী, কিন্তু এই ড্রাগটা বাংলাদেশ ইম্পোর্ট করতেছে রোশের মাধ্যমে এবং এটা খুব এক্সপেন্সিভ। কিন্তু আমরা যদি আমাদের কোম্পানিগুলো যদি অ্যাবাটাসেপ নিজেরা তৈরি করতে পারে তাহলে এখন প্রত্যেকটা ডোজের দাম হচ্ছে ধরো ৭৯,০০০ টাকা, কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলো যদি এটা প্রোডাকশন করতে পারতো তাহলে এটার দাম চলে আসতো 20,000 টাকায়। তো
তাহলে এখন এই যে নিউলি ডেভেলপ ড্রাগগুলোর অ্যাভেলেবিলিটিটা ইনশিওর করার জন্য আমাদেরকে বিদেশি ফরেন কোম্পানির কে একটা ক্রাইটেরিয়ার মধ্যে রেখে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে চালানোর জন্য বা এখানে যাতে তার প্রোডাকশনটা করতে পারে সেটার জন্য তাদেরকে কিছু এনকারেজ করা হয়েছে। ওকে, তাহলে এখানে মোটামুটি এগুলো চলে আসলো। আর ড্রাগ প্রকিউরমেন্টস গুলো, এখানে কিছু প্রকিউরমেন্ট গাইডলাইন দেওয়া হয়েছে, ড্রাগ ডিস্ট্রিবিউশন সেল এবং স্টোরেজের গাইডলাইন দেওয়া হয়েছে, এবং ড্রাগ প্রাইসিং নিয়েও কিছু গাইডলাইন আছে। সো এগুলো সবই ইম্পর্টেন্ট। এখন এই 2005-এর ওষুধ নীতিটা আমরা একটু ভালো করে পড়বো, কারণ এখানে মোটামুটি ওভারঅল সবকিছুই কাভার করা হয়েছে। তাহলে ড্রাগ প্রোডাকশনে কি কি ক্রাইটেরিয়া সেটা এখানে বলা হয়েছে। এরপরে ড্রাগ প্রকিউরমেন্টের ক্ষেত্রে, মানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে যে গভর্নমেন্টের একটা পলিসি সেটা এবং সেই স্ট্যান্ডার্ড পলিসি এটা মেনটেন করার জন্য এখানে কিছু বলা হয়েছে, সেটা আমরা পড়ব। কিন্তু স্টোরেজ ডিস্ট্রিবিউশন এগুলো তোমরা অলরেডি জানো, কিন্তু ড্রাগ প্রাইসিং নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। ড্রাগ প্রাইসিংটা, আচ্ছা, ড্রাগ প্রাইসিং সম্পর্কে কি বলা হয়েছে আমরা দেখি। Rational pricing of drugs should be ensured to make essential drugs available to the end users at affordable prices. এখানে বারবার একই কথা বলা হয়েছে যে আমাদের ন্যাশনাল ড্রাগ পলিসির একটা বড় উদ্দেশ্য, এবং গ্লোবালি এটা অ্যাকসেপ্টেড ডব্লিউএইচওর হাউ টু ডেভেলপ ন্যাশনাল ড্রাগ পলিসি, সেখানেও আমি আলোচনা করেছি যে এন্ড ইউজার্স মানে কনজিউমার প্যাশেন্টস, তাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে এসেনশিয়াল ড্রাগ দেওয়াটা ন্যাশনাল ড্রাগ পলিসি, এটা হেলথ পলিসি, এটা ভায়োলেট করা যাবে না। রিসেন্টলি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ফার্মা কোম্পানির বড় বড় এমডি সিইও তারা বলছেন যে এই প্রাইসিংটা অ্যাডজাস্ট না করলে ওষুধ কোম্পানিগুলো মরে যাবে। এটা তাদের দিক থেকে এক্সাজারেটেড ভার্সন, কিন্তু ডিজিডিএ কে কি পজিশন নিতে হবে? ডিজিডিএ কে পজিশন নিতে হবে তাকে, সে যেহেতু গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, ফলে তাকে অবশ্যই ড্রাগ পলিসি ফলো করতে হবে, এবং এখানে ন্যাশনাল প্রাইসিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কোম্পানির স্বার্থের সাথে জনস্বার্থ যখন সংঘাত হয়, তখন গভর্নমেন্টকে জনস্বার্থের যে বিষয়টা এটা এনশিওর করতে হবে, কারণ ডিজিডিএ কিন্তু রেগুলেটরি এজেন্সি, তার কাজ ম্যানুফ্যাকচারারদের স্বার্থ পুরোপুরি দেখা না, এখানে একটা ব্যালেন্স করতে হবে। এবং সেজন্য আমরা বারবার বলেছি যে যে কোনো ন্যাশনাল ড্রাগ পলিসির একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি। তাহলে আমাদের প্রাইসিংটা ডেফিনেটলি কিছুটা অ্যাডজাস্ট করা যেতে পারে, কিন্তু সেটা যদি প্রাইসিংটা আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে আবার অ্যাফোর্ডেবল প্রাইসে যে পিপলের এসেনশিয়াল ড্রাগস পাওয়ার যেই রাইট সেটা ক্ষুণ্ণ হবে। সো এই জন্য ড্রাগ প্রাইসিংয়ে বারবার কিন্তু এই একই এটাই বলা হচ্ছে যে অ্যাফোর্ডেবল প্রাইসে এসেনশিয়াল ড্রাগগুলো আমাদের দিতে হবে। The current system of controlling prices of commonly used essential drugs should be continued, and the existing list of the price control drugs should be updated in the list of current pattern of changes of drugs used in the primary health care. তাহলে এখানে দুইটা রিকমেন্ডেশন করা হয়েছে, একটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগ সম্পর্কিত যে প্রাইসিং কন্ট্রোল সেটা কন্টিনিউ করতে হবে, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কিভাবে ডিজিডিএ প্রাইস কন্ট্রোল করে। আরেকটা বলা হচ্ছে প্রাইস কন্ট্রোল ড্রাগস আপডেট করতে হবে, যেহেতু আমাদের কারেন্ট প্যাটার্ন অফ চেঞ্জেস অফ ড্রাগস যে প্রাইমারি হেলথ কেয়ারে চেঞ্জ হলো, কারণ আমাদের ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। একসময় বাংলাদেশে কার্ডিওভাস্কুলার ডিজিজ এত ডমিনেন্ট ছিল না, ক্যান্সার এত ডমিনেন্ট ছিল না, ফলে আমাদের অ্যাসেনশিয়াল ড্রাগ লিস্টও কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেই ফলে প্রাইস কন্ট্রোল ড্রাগ লিস্টটাও কিন্তু আপডেট করতে হবে, এটা এখানে বলা হয়েছে। The existing system of linking prices of the aforesaid locally produced drugs with costs of raw and packaging materials and that of imported finished drugs with landed costs should be revised for rational fixing of maximum retail prices of drugs. এখানে বলা হয়েছে র ম্যাটেরিয়ালের যে কস্ট প্লাস প্যাকিং ম্যাটেরিয়ালের যে কস্ট সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, প্লাস যেগুলো ইম্পোর্ট ড্রাগ সেক্ষেত্রে ল্যান্ডেড কস্ট যেটা মানে ট্যাক্স বা অন্যান্য যে রেভিনিউ সেটাকে অ্যাডজাস্ট করে তারপরে রিভাইজ করতে হবে এমআরপিটা। সো এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স অফ ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এটা পড়বো। এরপরে ম্যান পাওয়ার অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিটস, ড্রাগ ইনফরমেশন অ্যান্ড মনিটরিং,
এই পর্যন্ত। সো এটা এই পর্যন্ত। ফলে আমাদের এটা শেষ করতে আরো একটা ক্লাস লাগবে, এবং সেটা ডেফিনেটলি ঈদের পরে। সো এই গাইডলাইনটা, এই যে আমি হচ্ছে পিডিএফটা পেয়েছি কোথায়, আমি তোমাদেরকে দেখাই। তোমরা ন্যাশনাল ডাক পলিসি 2005 লিখে ওয়েবসাইটে বা গুগলে সার্চ দিলেই পাবা। এই যে বাংলাদেশ স্টেট পোর্টালে গিয়ে জাতীয় ওষুধ নীতি 2005, এটা বাংলায় আছে, বাংলায় পড়তে পারো, বাট ইংলিশে পাওয়া যাবে এখানে। এই যে ম্যাট বক্স, তুমি যদি ন্যাশনাল ডাক পলিসি 2005 বাংলাদেশ লিখে সার্চ দাও, অনেকগুলো ওয়েবসাইট আসবে। ম্যাট বক্স .org-এ আমি ন্যাশনাল ডাক পলিসি বাংলাদেশ 2005 ইংলিশ ভার্সনটা পেয়েছি। ফলে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখো ভিউ পিডিএফ, ডাউনলোড পিডিএফ, তাহলে এটা তুমি ডাউনলোড করতে পারবা। আর যারা করতে পারবে না, আমি ওদেরকে মেইল করে দিব। সো ন্যাশনাল ডাক পলিসি 2005-এ আমাদের এখনো আরো দুইটা ইম্পর্টেন্ট টপিকস বাকি আছে। একটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং ম্যান পাওয়ার ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট। সো এই দুইটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। এবং 2005-এর ডাক পলিসি যদি আমরা বুঝতে পারি, তাহলে 2016-এর ডাক পলিসি এটা জাস্ট রিপিটিশন, এখানে নতুন কিছু আনা হয় নাই। তারপর আমরা সেটার নতুন কিছু যদি আসে, আমরা সেটা সংক্ষেপে আলোচনা করব। সো 2005-এর ডাক পলিসি বেটার ডাক পলিসি, এবং এটা আমরা ফুলফিল করতে পারি নাই। এবং এই কারণে 2016-এ আরেকটা ডাক পলিসি করা হয়েছে, সেটারও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই। ফলে আমাদের এগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়াটাই হচ্ছে এখন জরুরি কাজ। এবং নতুন ডাক পলিসি করার মানে কোনো লজিক নাই অ্যাকচুয়ালি। 2005 অ্যান্ড 2016 ডাক পলিসি আগে আমরা যদি ফলো করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই সেটা বেটার হবে। সো এখানে কোনো কোশ্চেন আছে কারণ? 82 এর যে পিপিটিটা পড়ানো হয়েছিল ও, ওটা দিই নাই 82 ওষুধ নীতির। আচ্ছা, ওটা আমি না mail স্যার, করে ওটা দিচ্ছি। হয়নি। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সিআরকে মেইল করে দিব, তারপরে ও তোমাদের সাথে শেয়ার করবে। আচ্ছা, তোমার সিআরকে তোমার মেইল আইডিকে আমাকে দিয়েছো? স্যার আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম স্যার। হোয়াটসঅ্যাপে মেইল আইডি দিয়েছো? আচ্ছা, ওকে, আমি মেইল করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে আজকে এখানে এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকো, এনজয় করো হলিডে। ঠিক আছে, এখানেই লিভ নিচ্ছি। ঈদ মোবারক স্যার।